আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশ কিন্তু বৃহত্তর সমস্যায় পড়তে চলেছে। কাটসি মোহাম্মদ ইউনূস নিজস্ব স্বার্থ সিদ্ধির লক্ষ্যে, রাষ্ট্রপতি পদে স্থায়ীভাবে বসার লক্ষ্যে এবং একটু সুনাম, একটু যশ, একটুখানি মানুষের কাছে ভালো হওয়ার তাগিদে বাংলাদেশকে কিন্তু বৃহত্তর সমস্যায় ফেলে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। আমি তথ্য দিয়ে, ঘটনা দিয়ে আপনাদের কাছে গিয়ে বিশ্লেষণ করব। আপনারা জানেন সম্প্রতি মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন ইজিপ্টে এবং সেখানে গিয়ে 8 দেশীয় একটি বৈঠকে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহায্য চেয়েছে এবং সেটা ফলাও করে তারা প্রচার করেছেন। কোন পাকিস্তান? যে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে কোনো সময় যুদ্ধ লাগবে। যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি ততক্ষণ হয়তো যুদ্ধ লেগে গেছে। কেন বলছি? আপনারা জানেন যে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটা সাংঘাতিক ক্রাইসিস তৈরি হয়েছে। তেহরিক ই তালিবান পাকিস্তান বলে একটি সংগঠন আছে পাকিস্তানের মধ্যে, যারা পাকিস্তানের সরকারের বিরোধী। এদের মদত দিচ্ছে আফগানিস্তান এবং এই তেহরিক ই তালিবান পাকিস্তান এই সংগঠনটি অপারেট করছে আফগানিস্তানের ভেতর থেকে, পাকিস্তানের সেটা ধারণা, এবং সেখানে তারা প্রোটেকশন পাচ্ছে। সাম্প্রতিককালে পাকিস্তান একদম আফগানিস্তান টেরিটরির মধ্যে তার বিমান বাহিনীকে ঢুকিয়ে 7টি গ্রামকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, যে তেহরিক ই তালিবান পাকিস্তান বলে এই জায়গাটাতে এই গোষ্ঠীটা অপারেট করে বলে। স্বাভাবিকভাবে সেটা তালিবানের, মানে আমি বলছি আফগানিস্তানের বর্তমান শাসকরা প্রচণ্ড কঠিনভাবে ব্যাপারটাকে দেখেছেন। 46 জন সাধারণ নাগরিক তাদের মারা গেছেন, 7টা গ্রাম নিশ্চিহ্ন করে দিয়েছে পাকিস্তান। ফলত স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে তার মুখপাত্ররা বলেছেন এর পাল্টা রেজাল্ট কিন্তু পাকিস্তানকে ভুগতেই হবে। তুরন্ত 24 ঘন্টাও যায়নি, তার মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে প্রায় 15,000 তালিবানি গ্রেডেড সৈন্য, যারা একদম সব থেকে উগ্র সৈন্য যারা, তারা রওনা দিয়েছেন পাকিস্তান বর্ডারের দিকে এবং বলেছেন আমরা এর রেজাল্ট দেখিয়ে ছাড়ব। পাকিস্তানকে ভুগতে হবে যে কত বড় ক্ষতি, তারা শেষ পর্যন্ত ক্ষতি তাদের আমরা করে ছাড়তে পারি। একদম চ্যালেঞ্জটা নিয়েছেন আফগানরা, মানে এবং তালিবান সৈন্য যখন রওনা দিয়েছেন তখন স্বাভাবিকভাবে পাকিস্তানকে পাল্টা ডিসিশন নিতে হয়েছে যে আমরাও পাল্টা কাউন্টার সৈন্য পাঠাবো, এবং তার সংখ্যাও সম্ভবত 15,000। কিন্তু তালিবানরা আরও ঠিক করেছে আরও রিসোর্স পাবে, আরও রিসোর্স মোবিলাইজেশন করবে। ঠিক এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটা সাংঘাতিক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে যাচ্ছে। কারণ তালিবানদের আপনারা চেনেন যে তালিবানরা যদি একবার আঘাত পান তারা কতটা বড় প্রত্যাঘাত করতে পারেন বা জানেন, কী ধরনের ডেঞ্জারাস অপারেশন করতে জানেন, সেটা পাকিস্তান কি জানে না? পাকিস্তান জানে। কিন্তু তাও ওই তেহরিক ই তালিবান পাকিস্তান এই গোষ্ঠীটাকে শেষ করার লক্ষ্য নিয়ে পাকিস্তান এত বড় একটা রিস্ক নিয়েছে, যার জন্য এখন ভারত সীমান্ত থেকেও সৈন্য সরিয়ে, পাক অকুপায়েড কাশ্মীর থেকেও সৈন্য সরিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানকে সমস্ত সৈন্যকে মোবিলাইজ করতে হচ্ছে আফগান বর্ডারে। সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহায্য চাইতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এমনিতেই 1000 টাকা লিটার পেট্রোল, প্রচণ্ড দাম, ইকোনমি ফল করে গেছে, আভ্যন্তরীণ অর্থনৈতিক ক্রাইসিস হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদের কাছে হাজার হাজার কোটি ডলার তাদের দেনা হয়ে গেছে, ফলে তো একটা ডিপ ক্রাইসিসের মধ্যে পড়েছে। পাকিস্তান শুধু অপেক্ষা করছেন যদি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রতি একটু সদয় হন, তাহলে অন্তত চেষ্টা করবেন যদি ইকোনমিক রিভাইভালটা পাকিস্তানে করা যায়। সেই রাষ্ট্রের কাছে মোহাম্মদ ইউনূস ভারত বিরোধী জিগির তুলে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব এই জিগির তুলে সেই পাকিস্তানের কাছে সাহায্য চাইছেন। এবং শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে বেশ কিছু জাহাজ গিয়ে ঢুকেছে। পরপর একটি জাহাজের খবর, তারপরে দ্বিতীয় জাহাজ, এবং সেই জাহাজে করে কী আসছে তার ফিজিক্যাল চেকিং করা যাবে না। মোহাম্মদ ইউনূস ফতোয়া জারি করেছেন, অর্থাৎ সেখানে যাতে অস্ত্র আসে সেটা যাতে প্রকাশ্যে না আসে, কেউ যাতে জানতে না পারে, তার লক্ষ্যে করেছেন। আমি শুধু বাংলাদেশের যারা নাগরিক, আমি বাংলাদেশের সাধারণ মানুষ যারা মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করছেন, আমি তাঁদেরও বলছি যে কত বড় সর্বনাশের দিকে মোহাম্মদ ইউনূস ঠেলে নিয়ে যাচ্ছেন আপনারা বুঝতেও পারছেন না। পাকিস্তানকে এমনি সাহায্য করবেন শুধুমাত্র ভারত বিরোধিতার জন্যই ভারত বিরোধিতার জন্যই বাংলাদেশকে সাহায্য করবে না, তার কিছু অর্থনৈতিক স্বার্থ লুকিয়ে থাকবে এবং স্বাভাবিকভাবে তারা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট সেখান থেকে করতে শুরু করবে। এবং সেই এক্সপোর্ট করতে গেলে আমি বলছি সে কি কতটা ক্রাইসিসের মধ্যে বাংলাদেশও পড়বে, পাকিস্তানও পড়বে। কেন পাকিস্তানের একদিকে বিস্তীর্ণ বর্ডার হচ্ছে ভারতবর্ষের সঙ্গে। এবার এই পাকিস্তানকে বাংলাদেশ পৌঁছতে গেলে 3টে সাগর ক্রস করে যেতে হবে, আমি সেই ব্যাপারে আসবো। কিন্তু তার আগে আরও কয়েকটা ছোটো ছোটো ডেভেলপমেন্ট, না খুব বড় ডেভেলপমেন্ট হয়েছে, যেটা একটু জেনে রাখা দরকার। বাংলাদেশের নাগরিকদের জেনে রাখা দরকার, ভারতবর্ষের যারা দর্শক তাদেরও জেনে রাখা দরকার যে ইতিমধ্যে নরেন্দ্র মোদীর পররাষ্ট্র মন্ত্রক কিন্তু সাংঘাতিকভাবে প্রোঅ্যাক্টিভ হয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চলে গেছেন হোয়াইট হাউসে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লি থেকে এই মুহূর্তে বসে সমস্ত ব্যাপারটাকে অপারেট করছেন। এস জয়শঙ্কর গিয়ে মিস্টার সুলেভান
তিনি তার সঙ্গে দেখা করেছেন, হোয়াইট হাউসের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন এবং বাংলাদেশ ক্রাইসিস, মায়ানমার ক্রাইসিস সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। যখন উইন্টার ভ্যাকেশনে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা ছুটিতে থাকেন, সেই সময় এস জয়শঙ্কর সময় নষ্ট না করে বিশাল একটা ডেলিগেশন টিম নিয়ে আমেরিকায় হোয়াইট হাউসে বৈঠক করছেন। এই রিপোর্টটা আমরা পেলাম, আমার মনে হলো আপনাদের জানানো দরকার। ঠিক সেই সময় দাঁড়িয়ে অজিত ডোভালকে পররাষ্ট্রমন্ত্রক এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন চীনকে কিছুটা ফিউজ করে রাখার জন্য। এই মায়ানমার ক্রাইসিসের মধ্যে চীন একটু ইনভলভ হয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবে চীন এখন ভারতের সঙ্গে সংঘাতের দিকে না গিয়ে বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার জায়গা থেকে কিছুটা একটু সাইডলাইন থেকে খেলছে। এর ঠিক পাশাপাশি মানে অজিত ডোভাল গেছেন চীনে। বিক্রম মিস্ত্রি, ভারতবর্ষের পররাষ্ট্র সচিব, সম্প্রতিকালে বাংলাদেশে গিয়েছেন, তিনি ব্যাংককে চলে গেছেন। ব্যাংককে সেখানেও স্বদেশীয় বৈঠকে সেখানে বসে তিনি এন্টায়ার মায়ানমার ক্রাইসিস, বাংলাদেশ ক্রাইসিস সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন। ওদিকে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, তিনি হচ্ছেন চিফ অফ আর্মি স্টাফ, তিনি প্রত্যেকটা সীমান্তে ঘুরছেন। আমরা দেখেছি কিছুদিন আগে লাদাখে মিলিটারি সৈন্যদের উদ্বুদ্ধ করছেন। তিনি তার টিমকে পাঠিয়ে দিয়েছেন এন্টায়ারলি 7 সিস্টার্স, প্রত্যেকটা স্টেটের কভারেজটাকে, মিলিটারি কভারেজটাকে সংঘবদ্ধ করছেন। 35,000 মিলিটারিকে বসিয়ে দিয়েছেন মণিপুর সীমান্তে বাংলাদেশের ক্ষেত্রে, কোথায় মিসাইল অ্যাপয়েন্টমেন্ট, কীভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট, চিকেন নেককে কীভাবে প্রোটেকশন দেওয়া যাবে, এই সমস্ত বিষয়গুলোকে কভারেজ করছেন। ভারত সরকার একদিকে এস জয়শঙ্করকে মার্কিন যুক্তরাষ্ট্রে, অজিত ডোভালকে চীনে, বিক্রম মিস্ত্রিকে কখনো বাংলাদেশে কখনো ব্যাংককে পাঠিয়ে দিচ্ছেন, আর জেনারেল দ্বিবেদীকে পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন ফ্রন্টিয়ার জায়গাগুলোকে সামলানোর, এবং সেন্ট্রালি কন্ট্রোল করছেন রাজনাথ সিং। এই ভারতবর্ষের অপারেশন আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি সেটা আমার মনে হলো আজকে এই মুহূর্তে আপনাদের কাছে জানানো। কিন্তু তার আগে আমি আরও একটা খুব সাংঘাতিক বিষয় আপনাদের কাছে বলবো, যে মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশকে কি সংকটে ফেলছেন বাংলাদেশের মানুষ কিন্তু জানেন না। কেন জানেন? আমি আপনাদের পাকিস্তানের বিষয়টা বললাম, যে পাকিস্তানের যে প্রোডাক্ট প্রায় 10 গুণ দামে কিনতে হবে বাংলাদেশকে, মানে ভারত থেকে কিনলে যে কস্টিং পড়তো তার 10 গুণ দামে পাকিস্তান থেকে কিনতে হবে। তাও কিনছেন কেন? যে পাকিস্তানের কাছে এই মিলিটারি সাপোর্ট, কেন বাংলাদেশের যারা মিলিটারি তারা এখন ওই রাইফেল চালানোটাও কিছুটা ভুলে গেছেন। ফলত স্বাভাবিকভাবে তাদের ওয়েল ইকুইপড করার জন্য ফেব্রুয়ারি মাস থেকে ট্রেনিং দিচ্ছেন, এবং তার বিনিময়ে পাকিস্তান অর্থ নিয়ে যাবে বাংলাদেশ থেকে। যে বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস, আমি সেই অর্থনৈতিক ক্রাইসিস নিয়ে একটু কতগুলো তথ্য বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে বলছি। কেন জাঁতাকলে ইউনূস, আমি সেই কথাটা বলছি। ইউনূস নিজে কিন্তু বুঝছেন, কিন্তু বাংলাদেশের মানুষকে এই তথ্যগুলো থেকে অন্ধকারে রাখছেন। আপনারা জানেন কিনা জানি, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড সেখান থেকে বাংলাদেশ $4.7 বিলিয়ন ধার করেছে। $4.7 বিলিয়ন ধার করেছে। এরা ধার দেওয়ার জন্য বসে থাকে, কড়া সুদে ধার দেওয়ার জন্য বসে থাকে, এবং যার ভারতীয় মূল্য হচ্ছে, আমি হিসেব করে দেখছিলাম, 40,160 কোটি, 12,350,000। আপনি ভাবতে পারেন 40,160 কোটি ইন্ডিয়ান, মানে আমি হচ্ছে ইন্ডিয়ান কারেন্সির হিসেব, এটা টোটাল ফিগার হচ্ছে $4.7 বিলিয়ন। আর ঠিক পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন করছে, মানে মোহাম্মদ ইউনূসের সরকার লোন করেছেন $1.16 বিলিয়ন, $1.16 বিলিয়ন, অর্থাৎ 9,911 কোটি 81,14,000 টাকা। আমি ইন্ডিয়ান কারেন্সিতে হিসেবটা করে আপনাকে বললাম যে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এটা কি সাধারণ মানুষ বাংলাদেশে জানেন? বাংলাদেশে যে মানুষকে ভারত বিদ্বেষী করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব করছে, টাকাগুলো তুলে শেষ পর্যন্ত ওই আর্মস অ্যামিনিশনস কেনার দিকে যাবে, বেকারত্ব বাড়বে, দারিদ্র্য বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, প্রচুর কস্টিংয়ে মানুষকে জিনিসপত্র কিনে খেতে হবে। সেই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস নিয়ে গিয়ে ফেলছেন শুধুমাত্র তার পার্সোনাল ইন্টারেস্ট। আবার বলছি, তার ব্যক্তিগত স্বার্থ। আমার মাঝে মাঝে মনে হতো মোহাম্মদ ইউনূস, তিনি নোবেল লরিয়েট, তিনি বোকামো করছেন কেন? আসলে বোকামো করছেন না। হি নোজ যে হি ইজ 84 ইয়ার্স ওল্ড, কদিন বাঁচবেন। এই মুহূর্তে একটু ক্রিমটা বাংলাদেশে খেয়ে নিই, ইলেকশনটা যতটা পারা যায় দেরিতে করে নিই, যতদিন আমাকে সারা পৃথিবী বাংলাদেশের মুখ হিসেবে দেখবেন। আর তারপর অলরেডি একটা ইন্টারভিউ বলেও দিয়েছেন যে আমি আমার সেফার জোন, আমার কমফর্ট জোন, আমি প্যারিসে চলে যাব প্রয়োজন, অর্থাৎ তাড়া খেলে পালাবেন, কোন বাংলাদেশকে রেখে যাবেন। আমি এটা ছোট্ট করে, মানে একজন ইকোনমিস্ট, মানে যিনি এই ব্যাপারে বিশ্লেষক, বিশেষজ্ঞ, আমি সেরকম একজন মানুষকে বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এবং বিশ্বব্যাংক থেকে যে লোন নেওয়া, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে লোন নেওয়ার পরিমাণটা আমি তাকে বলছিলাম, সুদীপ্ত গুহ, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে $4.7 বিলিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে $1.16 বিলিয়ন, এই যে ধার নেওয়া, এবং এই ধার নেওয়ার ইম্প্যাক্টটা কি বাংলাদেশের উপর পড়তে পারে, আমি সেটা আপনাদের কাছে শোনাবো। সুদীপ্ত গুহ আমাদের কাছে ব্যাখ্যা করেছেন, শুনুন। দেখুন, আমি আপনাকে বলি, ওয়ার্ল্ড ব্যাংক লোন, এটাকে কম্পেয়ার করতে পারেন। আপনি একটা বাড়ির জন্য লোন করছেন, বা ধরুন আপনার ছেলে মেয়ের জন্য লোন করছেন, যেখানে আপনি, আপনার অবস্থা মোটামুটি ভালো, কিন্তু আপনি লোনটা করছেন, আপনার লোনটা ফেরানোর ক্যাপাসিটি আছে। যেমন আমার একটা দেশ ব্রিজ তৈরি করছে বা এটসেট্রা, তার জন্য। কিন্তু IMF
আইএমএফ লোন হচ্ছে যখন আপনি সংসার চালাতে পারছেন না। ধরুন সংসার চালাতে পারছেন না, আপনার খাবার খরচ নেই, এই নেই সেই নেই, আপনি একদম দেউলিয়া হয়ে যাচ্ছেন। সেই সময় যেটা আমাদের 91 সালে ভারতবর্ষে এসেছিল, গতকাল মনমোহন সিং মারা গেছেন, এই প্রসঙ্গে যেই কথাটা বারবার উঠে আসছে, পাকিস্তান যে বারবার নিচ্ছে, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, সরকারি দেউলিয়া হয়ে গেছে। ওরা তাদের মিলিটারিদের খরচা দিতে পারছে না, ওরা তাদের গভর্নমেন্ট সার্ভেন্টের মায়না দিতে পারছে না। যখন এই অবস্থা, আইএমএফ লোন ইজ ভেরি ডেঞ্জারাস। এবং একবার আইএমএফ এর চক্করে কেউ যদি পড়ে, ওই আপনার সংসার চালাতে যদি আপনি প্রতি মাসে কারো থেকে ধার চাইতে হয়, সেরকম ব্যাপার। তো বাংলাদেশ আজকের দিনে আইএমএফ থেকে লোন নিচ্ছে মানে ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস সাইন। এবং তার মানে কোথাও একটা বিপদে পড়েছে ওরা, ওদের যারা নাকি এমপ্লয়ি আছে বা যারা মিলিটারি আছে বা যাদের অন্যান্য যে খরচ আছে, সেই রকম ডেট উঠে খরচ ওরা চালাতে পারছে না। ওয়ার্কিং ক্যাপিটাল লোন হলো ইনফ্রাস্ট্রাকচার এগেইনস্ট, ওটা দ্যাট ইজ নট এ বিগ ডিল। আপনারা শুনলেন সুদীপ্ত গুহ কি বললেন, মানে আইএমএফ লোনে বাংলাদেশ কিভাবে সুদে আসলে জড়িয়ে যাচ্ছে মারাত্মকভাবে। তখন মোহাম্মদ ইউনূস একদিন হয়তো প্যারিস পালিয়ে যাবেন বা চলে যাবেন, কিন্তু কোন বাংলাদেশকে রেখে যাবেন? হাজার হাজার কোটি কোটি টাকার আর বিলিয়ন মিলিয়ন ডলার শেষ পর্যন্ত বাংলাদেশকে শোধ দিতে হবে। কোন বাংলাদেশ? যে বাংলাদেশ এখন পাকিস্তানের ঝর্তি পড়তি অস্ত্রশস্ত্র কিনবে বলে ঠিক করছেন মোহাম্মদ ইউনূস। আচ্ছা বলুন তো, মানুষ বেস্ট ইকুইপমেন্টস তো কেনে, পাকিস্তানের যেগুলোর মানে যে 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 প্রোডাক্টগুলো আর কাজে লাগে না, সেই প্রোডাক্টগুলো এখন মোহাম্মদ ইউনূস বাংলাদেশ কিনছে পাকিস্তান থেকে, পাকিস্তানকে খুশি করার জন্য। পাকিস্তান এমনি এমনি করেনি। পাকিস্তানে দেখুন ভারত বিদ্বেষ আছে, ভারতকে একটু টাইট দেওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করা, সেটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে তার মিলিটারি ইকুইপমেন্টস, যেগুলো ঝর্তি পড়তি মিলিটারি ইকুইপমেন্টস, যেগুলো আর কাজে লাগে না, যেগুলো আর ব্যবহার করা যায় না, সেগুলোকে বাংলাদেশকে গছিয়ে দিচ্ছে একটু কম দামে। তৃতীয়ত যেটা হচ্ছে যে প্রোডাক্টগুলো বাংলাদেশকে বিক্রি করবে, যে বিপণনগুলো করবে বিভিন্ন বিষয়। আমি দেখছিলাম সেদিনকে ডেঙ্গু মারার ওষুধ পাকিস্তান ব্যবহার করে। পাকিস্তান তো সরকারটাই দেউলিয়া হয়ে গেছে, সেই দরকার ডেঙ্গু মারার ওষুধ বিক্রি করবে, অথচ ভারত থেকে ভ্যাকসিন কিনেছে, মানে ভ্যাকসিন বিনা পয়সায় বাংলাদেশ পেয়েছে। সেই বাংলাদেশ এখন ডেঙ্গু মারার ওষুধ পয়সা দিয়ে কিনবে পাকিস্তান থেকে। এবং সেই পাকিস্তানের কীভাবে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হবে বাংলাদেশে, আজকে আমি আপনাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দেখাবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারতের মানচিত্রের সামনে। আপনারা দেখছেন এই ভারতের মানচিত্র, এইখানে রয়েছে পাকিস্তান, এই জায়গাটা, এই লোকেশনটা হচ্ছে পাকিস্তান। এই যে বর্ডারটা আপনারা দেখছেন, এইখানে হচ্ছে করাচি বন্দর। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নেবে, বা পাকিস্তান চট্টগ্রামের বন্দরে যে পাকিস্তানের দুটো জাহাজ সাম্প্রতিককালে কয়েকদিনের ইন্টারভ্যালে ঢুকেছে, তাদের কোন এলাকা দিয়ে ট্রাভেল করতে পারে? প্রথম কথা হচ্ছে পাকিস্তান থেকে ভারতবর্ষের ওপর দিয়ে বাংলাদেশে বিমান যেতে দেবে না ভারতবর্ষ, সেটাই স্বাভাবিক। এই ক্রাইসিসের মুহূর্তে তো কোনোভাবেই অ্যালাউ করবে না। এই ভারত রাষ্ট্রের পাশ দিয়ে তাহলে তাদের জাহাজে করে তাদের সমস্ত জিনিসপত্র বাংলাদেশে যেগুলো নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, বা মোহাম্মদ ইউনূস যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলছেন আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য এস্টাবলিশ করব, তাহলে সেই রুটটা কি? রুটটা হচ্ছে করাচি বন্দর। করাচি বন্দর থেকে আসতে হবে আপনাকে চট্টগ্রাম বন্দরে, তাহলে ট্রাভেল করতে হবে কি এই রুট দিয়ে। এখানে হচ্ছে আপনারা দেখছেন অ্যারাবিয়ান সি, ইন্ডিয়ান ওশান এবং বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আপনাকে করাচি বন্দর থেকে জাহাজ ছাড়তে হবে, সেই জাহাজ এইভাবে ট্রাভেল করবে, এই রুট দিয়ে ট্রাভেল করে এখান দিয়ে আসতে হবে, বে অফ বেঙ্গল ঘুরে চট্টগ্রামে পৌঁছতে হবে। এটা কতটা ডিস্টেন্স আমি আজকে আপনাদের সেই তথ্যটা দেবো। আমি বলছি মূলত পাকিস্তানের যে কোনো প্রোডাক্ট, তার প্রোডাকশন কস্ট ভারতবর্ষের থেকে প্রায় 6 গুণ থেকে 10 গুণ বেশি। আমি প্রোডাক্ট ধরে ধরে বলতে পারি। সিম্পল পেট্রোল ভারতবর্ষে 100 টাকা লিটারে বিক্রি হয়, ইন্ডিয়ান কারেন্সিতে পাকিস্তানে পেট্রোল এখন 1000 টাকা লিটার। বুঝতে পারছেন? এবার সেই বাংলাদেশে মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে খুব ইন্টারেস্ট দেখাচ্ছেন, এবং কিছু কিছু প্রোডাক্ট জিনিসপত্র ইতিমধ্যে বাংলাদেশ নিতে শুরু করেছে। তার কারণ বাংলাদেশের এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার একটা হুজুগ জিগির তুলে কিছু কিছু দেশ থেকে, ইসলামিক কান্ট্রি থেকে তাদের ফান্ডিং জোগাড় করার একটা চেষ্টা করছেন, সেটা তাদের ইন্টেনশন, এবং সেই মোতাবেক তারা পাকিস্তানের সঙ্গে একটা ব্যবসায়িক সংযোগ তৈরি করছে। আমি আপনাদের ডিস্টেন্সটা বোঝাবো। এই করাচি থেকে এই চট্টগ্রাম পৌঁছতে হিসেব মতো 5385 কিলোমিটার। এই ডিস্টেন্সটা হচ্ছে 5385 কিলোমিটার। ভারত রাষ্ট্রের পাশ দিয়ে যদি এই পাকিস্তানের জাহাজ গিয়ে চট্টগ্রামে পৌঁছয়, কিন্তু একটা আন্তর্জাতিক নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে এই অ্যারাবিয়ান সিতে ভারতের নিয়ন্ত্রণ হচ্ছে সীমানা থেকে 370 কিলোমিটার।
অর্থাৎ পাকিস্তানের এই করাচি থেকে যদি কোনো জাহাজ তাকে ট্রাভেল করতে হয় চট্টগ্রামে, তাহলে ভারতের এই যে দেখছেন গুজরাট, এখান থেকে 370 কিলোমিটার দূরত্ব রেখে তাকে করাচি বন্দর থেকে সেই জাহাজকে ট্রাভেল করতে হবে। এবং ভারতবর্ষে এই দেখছেন মুম্বাই থেকে শুরু করে গোয়া, কর্ণাটক, কেরালা সমস্ত জায়গা থেকে 370 কিলোমিটার এই অ্যারাবিয়ান সি দিয়ে তাকে এতটা ডিস্টেন্স দিয়ে তাকে ট্রাভেল করতে হবে। ভারত, আমি যে দূরত্বটা আপনাদের বলেছিলাম 5385, যদি করাচিকে ভারত অ্যালাউ করতো যে ভারতের একদম গা ঘেঁষে এই জাহাজ চলে যাবে সরাসরি চট্টগ্রাম, ভারত তা তো অ্যালাউ করবে না। ফলত 370 কিলোমিটার একটা দূরত্ব মেনটেন করতে হবে। 5385 কিলোমিটারটা কত হতে পারে আমি অঙ্ক করে হিসেব করে দেখিনি। 370 কিলোমিটার ডিস্টেন্স দিয়ে তার জাহাজকে পাঠাতে হবে এবং অ্যারাবিয়ান সি কভার করে ইন্ডিয়ান ওশান দিয়ে বে অফ বেঙ্গল দিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রামে পৌঁছতে হবে। 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে কত দিন সময় লাগতে পারে। দেখুন, নর্মাল কোর্সে আমরা হিসেব করে দেখেছিলাম 5385 কিলোমিটার, যেটাকে নটিক্যাল মাইলের হিসেবে বলা হয় 2908 নটিক্যাল মাইল, সেটাকে কিলোমিটারে কনভার্ট করলে হয় 5385 কিলোমিটার। এখন 7.5 দিন মিনিমাম লাগে, অর্থাৎ করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে 7.5 দিন লাগে। সেটা হিসেব মতো 370 কিলোমিটার দূরত্ব হলে প্রায় 10 দিন হয়ে যেতে পারে। আপনি ভাবুন, এবার এমনিতেই জিনিসপত্র 6 গুণ থেকে 10 গুণ দাম বেশি পাকিস্তানে, তারপর এই 370 কিলোমিটার দূরত্ব দিয়ে তার জাহাজকে ট্রাভেল করতে হবে। সেই জাহাজ শেষ পর্যন্ত এখানে গিয়ে যখন পৌঁছবেন এই 370 কিলোমিটার রেঞ্জ ভারতের রাষ্ট্রের মানচিত্র থেকে দূরে রেখে, তাহলে সেটা প্রায় 10 দিনের কাছে, 6 গুণ 10 গুণ দামে জিনিস প্রোডাক্ট, এবং তারপরে তার প্রায় 7.5 দিন থেকে 10 দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো। এইবার আসুন ভারত থেকে যে প্রোডাক্টগুলো বাংলাদেশে যায়, এই যে দেখছেন ভারতের মানচিত্র, বাংলাদেশ এখানে পেট্রোপোল সীমান্ত আছে। এই পেট্রোপোল সীমান্ত থেকে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় প্রোডাক্ট পেট্রোপোল সীমান্ত ক্রস করে বাংলাদেশের ভেতরে যেতে গেলে 2 থেকে 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা খুব বেশি অন রোড